হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার এই ইউটিউব চ্যানেলে আমি এখানে বিএসসি অনার্স ও আইআইটি জ্যাম এছাড়াও ক্লাস 11-12-এর ভিডিও আপলোড করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর অগ্রিম ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে সবাইকে। আর সবাই সেফ থাকবে আর আমার ভিডিও একটু ভালো করে দেখবে আর লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে তোমরা জানাবে। আজকে আমি তোমাদের ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের দুটো থিওরি করাবো এবং আজকেই লাস্ট হবে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের উপর বেস করে টপিক। এখানে আমি লিখে রাখছি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। একটা টপিকের নাম হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট আর একটা আছে ম্যাক্সওয়েল ইকুয়েশন। এই দুটো করাবো এবং এর উপর বেস করে কিছু অ্যাপ্লিকেশন। তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট জিনিসটা কি? অ্যাকচুয়ালি আমরা তো জানি কন্ডাকশন কারেন্ট। কন্ডাক্টিং ওয়্যারের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হয় বা পরিবাহী তারের মধ্য দিয়ে সেই কারেন্টটাকে কি বলা হয় বা সেই পরিবাহীটাকে কি বলা হয়? কন্ডাকশন কারেন্ট বা কন্ডাক্টিং কারেন্ট। তো ডিসপ্লেসমেন্ট কারেন্ট জিনিসটা কি? ডিসপ্লেসমেন্ট কারেন্টটা হলো, আমরা বেসিক্যালি ডাইইলেকট্রিক সাবস্টেন্সের নাম শুনেছি বা পরাবৈদ্যুতিক পদার্থ। পরাবৈদ্যুতিক পদার্থের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরল প্রবাহ। তো এর মান কত, ফর্মুলা কত বা কিভাবে এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট আসলো এটা আমরা এখন বের করব। এখানে আমি ড্র করলাম একটা ক্যাপাসিটর বা ধারক। অবশ্যই এই ক্যাপাসিটরটা কি? প্যারালাল প্লেট। এটাও হলো একটা প্লেট, এটাও একটা প্লেট, মাঝখানে আছে ডাইইলেকট্রিক মিডিয়াম বা পরাবৈদ্যুতিক মাধ্যম। সেটা কি বায়ু হতে পারে, অভ্র হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বাট পরাবৈদ্যুতিক বা ডাইইলেকট্রিক। এই যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরের অ্যাক্রসে একটা ব্যাটারি লাগালাম। সেই ব্যাটারির পজিটিভ টার্মিনাল এটা, নেগেটিভ টার্মিনাল এটা। হলো এটা ব্যাটারি। ব্যাটারির ভোল্টেজ নাম দিলাম ভি। তাহলে এখান থেকে যে কারেন্টটা যাবে, ব্যাটারি থেকে যেটা কারেন্ট বের হবে তারের মধ্য দিয়ে, আবার কি তারের মধ্য দিয়ে কি ব্যাটারি থেকে বের হচ্ছে, আবার কি ব্যাটারিতেই কি ঢুকবে, আই কারেন্ট বের হলে পরে কি আই কারেন্টই কি ঢুকবে, যেটা নিয়ম। এই আই কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্ট এটা বেসিক্যালি কি কন্ডাকশন কারেন্ট, যার সিম্বল আমি আই সাফিক্সে সি নাম দিলাম। হলো এটার গল্প পরে, কিন্তু এখানে কি আছে? একটা ধারক বা ক্যাপাসিটর। ক্যাপাসিটরের একটা মেইন কাজ আছে, সেটা হলো কি চার্জকে স্টোর রাখা বা আধানকে জমা করা। তো এটা হচ্ছে কি ব্যাটারি পজিটিভ টার্মিনাল, যেটা ক্যাপাসিটরের কি একটা প্লেটের সঙ্গে যুক্ত আছে। এটা ব্যাটারির নেগেটিভ টার্মিনাল, যেটাও কি একটা ক্যাপাসিটরের সঙ্গে যুক্ত আছে। এই পজিটিভ টার্মিনাল থেকে কি পজিটিভ চার্জ যাচ্ছে, যে পজিটিভ চার্জগুলো হচ্ছে কি ক্যাপাসিটরের মধ্যে স্টোর থাকছে। হলো নেগেটিভ থেকে কি নেগেটিভ চার্জ হবে। অ্যাকচুয়ালি এখানে একটা ইন্ডাকশন ঘটবে। এখানে যদি পজিটিভ হয় এখানে কি হবে? নেগেটিভ। এখানে যদি নেগেটিভ থাকে তাহলে এখানে কি হবে? পজিটিভ। এটাকে বলা হয় ইন্ডাকশন বা আবেশ। হলো এটা কি ক্যাপাসিটর, যার মধ্যে কি আধান বা চার্জ স্টোরড আছে। কিন্তু এই ক্যাপাসিটরের মাঝখানটা কিন্তু ফাঁকা। তবুও কি আইসি পরিমাণ কারেন্ট বের হলো, আবার কি আইসি পরিমাণ কারেন্টে কি ঢুকলো, কিন্তু এখানে তো মাঝখানে স্থানটা ফাঁকা, মানে এর মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে। অথচ হচ্ছে কি ব্যাটারির মধ্যে যত পরিমাণ কারেন্ট হচ্ছে কি বের হচ্ছে, ঠিক তত পরিমাণ কারেন্ট কি ঢুকছে। তার মানে কি নিশ্চয়ই এর মধ্য দিয়েও কি কারেন্ট যাচ্ছে। এই যে ফাঁকা স্থান বা পরাবৈদ্যুতিক মাধ্যম আছে এখানে, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এর মধ্য দিয়ে, তার জন্য কি পুরো সার্কিটটা কি কমপ্লিট থাকছে। এই ফাঁকা স্থানের মধ্যে যে কারেন্টটা যাচ্ছে বা এই যে ক্যাপাসিটর আছে প্যারালাল প্লেট ক্যাপাসিটর, যার মধ্যে কি আছে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, এর মধ্য দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকেই বলা হয় ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরল প্রবাহ। এর মধ্যে যদি কারেন্টটা যায় তবেই হচ্ছে কি যত পরিমাণ কারেন্ট হচ্ছে কি বের হচ্ছে, ঠিক তত পরিমাণ কারেন্টই কি ঢুকবে, মানে একটা কমপ্লিট সার্কিটের ফেনোমেনা এখানে ঘটবে।
বা ফেনোমেনা দেখা যাবে। হলো, তো এটা হচ্ছে কি একটা ফিগার প্লট করলাম। তাহলে এর মধ্যে যে কারেন্টে যাচ্ছে, যেটাকে আমরা বললাম ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ, তার ম্যাগনিটিউড কত, মানে মান কত, মান বের করতে গেলে কি ফর্মুলা দরকার। ফর্মুলা তো আমরা জানি না, তাহলে ফর্মুলা আমরা এখান থেকে বের করব। তো কথা হলো, এখান থেকে কি পজিটিভ চার্জ যাচ্ছে, স্টোর হলো, আবেশের দরুন এখানে কি নেগেটিভ চার্জ, আবার আবেশের দরুন এখানে পজিটিভ, আবেশের দরুন এখানে কি নেগেটিভ পেলাম আমরা। কথা হলো চার্জ স্টোর হচ্ছে, এই যে জমা হচ্ছে এর মধ্যে চার্জ, এই বেসিক্যালি এই চার্জগুলো কি, এই চার্জগুলো হলো স্ট্যাটিক চার্জ। চার্জ যখনই থাকবে, এটা একটা কিউ আধান, চারপাশে কি উৎপন্ন হবে, একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তার মানে কি এর চারপাশে কি একটা ফিল্ড জেনারেট হলো, সেটা কি ধরনের ফিল্ড, ইলেকট্রিক ফিল্ড। মানে এর চারপাশে কি ফিল্ড তৈরি হলো, মানে এই যে প্যারালাল প্লেট ক্যাপাসিটর আছে, দুটো প্লেট আছে যেটা কি সমান্তরাল, এখানে কি উৎপন্ন হলো, ইলেকট্রিক ফিল্ড উৎপন্ন হলো। এখন যদি আমরা চার্জের পরিমাণটা টাইমের সঙ্গে বাড়াই, ভ্যারি করি, তাহলে এখানে কি ইলেকট্রিক ফিল্ডটাও কি ভ্যারি করবে টাইমের সঙ্গে। কেন? কারণ ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কি জানি, অ্যাকচুয়ালি E = 1/4 পাই এপসাইলন q বাই r স্কয়ার, এটা জানি আমরা। q এর উপর কি ডিপেন্ড করছে, চার্জের উপর। যেহেতু এখানে চার্জ আছে মানে কি এর চারপাশে কি ইলেকট্রিক ফিল্ড তৈরি হলো। এখন এই চার্জটা যদি টাইমের সঙ্গে ভ্যারি করে, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডটাও কি ভ্যারি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখন যদি বাইরে থেকে, এখানে মানে কি ফিল্ড পেলাম, একটা ইলেকট্রিক ফিল্ড হলো। এইবার বাইরে থেকে যদি আমরা একটা এখানে বার ম্যাগনেট আনি বা দণ্ডচুম্বক আনি, তো দেখা যাবে বার ম্যাগনেটের কি একটা ডিফ্লেকশন হচ্ছে, মানে কি একটা বার ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে। এরকম একটা বার ম্যাগনেট যদি আনি, তাহলে সেই বার ম্যাগনেটের কি ডিফ্লেকশন করবে, মানে এখানে যদি আনি তাহলে এরকম ডিফ্লেকশন হচ্ছে, ঘুরে গেল, রোটেট করলো বা ঘুরে গেল। এই যে বার ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে, এই থিওরিটা তোমরা কিন্তু ওরেস্টেড লতে পড়েছো, যে কি এরকম একটা তার আছে আর এখানে একটা পাশে কি বার ম্যাগনেট আছে, মনে করাই দিচ্ছি, এটা নর্থ পোল, এটা সাউথ পোল, এটা বার ম্যাগনেট। এটা কি একটা ওয়্যার, কন্ডাক্টিং ওয়্যার। যদি এর মধ্যে কারেন্ট ফ্লো হয় এই ওয়্যারের মধ্যে, তাহলে কি বার ম্যাগনেটের কি ডিফ্লেকশন হবে। আর যদি কারেন্ট ফ্লো না হয়, তাহলে বার ম্যাগনেটের কি ডিফ্লেকশন হবে না। এই সূত্রটা কি ওরেস্টেড ল বা ওরেস্টেডের সূত্র। তো এখানে যে বার ম্যাগনেটটা আনলাম, তার কি ডিফ্লেকশন হচ্ছে, তাহলে বলা যায় যে নিশ্চয়ই কি এর মধ্যে একটা কি কারেন্ট ফ্লো হচ্ছে, যে কারেন্টের দরুন এখানে বার ম্যাগনেট কি হচ্ছে, বার ম্যাগনেটের ডিফ্লেকশন হচ্ছে। এই যে এখানকার যে কারেন্টের দরুন বার ম্যাগনেটের যে ডিফ্লেকশন হচ্ছে, অথচ এখানে কিন্তু হচ্ছে কি তার লাগানো নেই, মাঝখানে অঞ্চলটা কি ফাঁকা, তার নেই এখানে। অথচ কি এখানে কি পেলাম, বার ম্যাগনেট ডিফ্লেকশন পেলাম, মানে কি নিশ্চয়ই এর মধ্যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্টটাকে এখানে বলা হচ্ছে ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কেন ডিসপ্লেসমেন্ট বলছি, কারণ এই জায়গাটা তো ফাঁকা, এখান থেকে এই সার্কিটটা কি পূর্ণ করছে, এই জন্য এটা বলা ডিসপ্লেসমেন্ট হলো। তাহলে এখানে আমরা ঘটনাটা পড়লাম। এখন এর আমরা ম্যাগনিটিউড বের করব। এখানে কি দেখা যাচ্ছে, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর। এটা এই ভিডিওটা শুধুমাত্র কিন্তু বিএসসি সেকেন্ড সেমিস্টারের জন্য, ক্লাস 12 এর জন্য না। তো আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্টটা বের করব। কথা হলো এটা কি প্যারালাল প্লেট ক্যাপাসিটর ফর প্যারালাল প্লেট। প্যারালাল প্লেটের ক্ষেত্রে, সমান্তরাল প্লেটের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের ফর্মুলা কিন্তু তোমরা জানো। যদিও এই চ্যাপ্টারটা ক্লাস 12 এর প্রথম যে চ্যাপ্টার তোমরা পড়েছো, বিএসসি সেকেন্ড সেমিস্টারের এই সিলেবাসেও আছে। তো আমি তো এখন ওই টপিকটা পড়াইনি, পড়াবো। ক্লাস 12 এ যেহেতু পড়েছো, তো আশা করি মনে থাকতে পারে। ফর প্যারালাল প্লেট ইলেকট্রিক ফিল্ড কি জানি, প্যারালাল প্লেটের ক্ষেত্রে E = সিগমা ডিভাইডেড বাই এপসাইলন। যেখানে এপসাইলনটা কি, এই যে এখানে মাধ্যম আছে, ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, সেই ডাইইলেকট্রিক মিডিয়ামের পরাবৈদ্যুতিক এর একটা নাম আছে, পারমিটিভিটি বলা হয় বা তড়িৎ বৈদ্যুতা।
এটা এপসাইলন বলেছি, মানে এটা কি যে কোনো মাধ্যমে তড়িৎ বিদ্যুৎ। এখানে যে কোনো মাধ্যম বলতে কি একটা ডাইইলেকট্রিক মাধ্যম, মানে সেই ডাইইলেকট্রিক মাধ্যম বা পরাবৈদ্যুতিক মাধ্যমের তড়িৎ বিদ্যুৎ বা পারমিটিভিটি। আর এই যে সিগমা, আর সিগমা ইকুয়াল টু, তোমরা ক্লাস 12 এ পড়েছো তিন রকমের চার্জ ডিস্ট্রিবিউশন, একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন যার সিম্বল কি ল্যামডা, একটা সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে ডেনসিটি পড়েছিলাম, সারফেস চার্জ ডেনসিটি যার সিম্বল কি সিগমা, আর একটা ভলিউম চার্জ ডেনসিটি যার সিম্বল কি পড়েছিলাম আমরা রো। তো এটা হচ্ছে কি সারফেস চার্জ ডেনসিটি, কেন? কারণ এখানে সারফেস বোঝাচ্ছে, প্লেট বোঝাচ্ছে, প্লেটের কি এরিয়া হয়। তো সারফেস চার্জ ডেনসিটি সিগমাটা হলো কি সারফেস চার্জ ডেনসিটি। সারফেস চার্জ ডেনসিটি মানে হচ্ছে কি প্রতি একক ক্ষেত্রফলে এই প্লেটের মধ্যে বা সারফেসের মধ্যে কত সংখ্যক আধান স্টোরড আছে, মানে আধান ডিভাইডেড বাই এরিয়া। আধানের সিম্বল কি কিউ, আর এরিয়ার সিম্বল এখানে বড় হাতের এ দিলাম, আর বড় হাতের এ ইকুয়াল টু কি এরিয়া অফ দা প্লেট, আর কি হচ্ছে কি এখানে যে চার্জ জমা আছে, আর এ ইকুয়াল টু কি এরিয়া অফ দা প্লেট। হলো, তাহলে সিগমা আমরা জানলাম। এই সিগমাটা এখন এখানে বসাবো এই ইকুয়েশন 1 এ। ইকুয়েশন 1 থেকে পাই, তোমরা দেখে নাও। তাহলে এই ইকুয়েশনে যদি বসাই সিগমার জায়গায়, তাহলে ই এর মান কত পাবো, কিউ বাই এ এপসাইলন। এখনই বললাম চার্জটা যদি হচ্ছে কি টাইমের সঙ্গে ভ্যারি করে, মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট, তাহলে ইলেকট্রিক ফিল্ডটাও কি ভ্যারি করবে। তাহলে এই জিনিসটাকে যদি টাইমের সাপেক্ষে ডেরিভেটিভ করি, কেন তোমরা জেনে নিবা এখনই। এখান থেকে চার্জের মান বের করলাম, কিউ ইকুয়াল টু এ এপসাইলন ই। এখানে কিউটা কার কার উপর ডিপেন্ড, এর উপর, এপসাইলনের উপর আর ই এর উপর, কিন্তু বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের উপর ডিপেন্ড করছে, কারণ এই প্লেটের এরিয়া কিন্তু ভ্যারি করছে না। বা এখানে একটা পার্টিকুলার ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, সেই পার্টিকুলার ডাইইলেকট্রিক মিডিয়ামের ক্ষেত্রে যে এপসাইলনটা বা তড়িৎ ভেদ্যতা বা পারমিটিভিটি সেটা কিন্তু কনস্ট্যান্ট। পার্টিকুলার একটা মিডিয়াম এখানে রাখা আছে, ডাইইলেকট্রিক মিডিয়াম আছে, আর একটা পার্টিকুলার প্লেটের ক্ষেত্রে এটাও কনস্ট্যান্ট, বাট ইলেকট্রিক ফিল্ডটা এখানে কনস্ট্যান্ট না, কারণ টাইমের সঙ্গে সঙ্গে কি এখানে চার্জ কি চার্জ স্টোরটা কি ভ্যারি করছে, তার দরুন এখানে ইলেকট্রিক ফিল্ডটাও কি ভ্যারি করছে। আচ্ছা, আমরা বের করব ডিসপ্লেসমেন্ট কারেন্ট, ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। ডিসপ্লেসমেন্ট কারেন্টের সিম্বল এখানে আই সাফিক্স এ ডি দিলাম, এটা হচ্ছে আই সাফিক্স এ সি হলো কন্ডাকশন কারেন্ট, আর আই সাফিক্স এ ডি হলো কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট। বেসিক্যালি তোমরা কিন্তু কারেন্টের এই ফর্মুলা জানো, আই মানে হচ্ছে কি ডিকিউ বাই ডিটি, সময়ের সঙ্গে আধানের যে পরিবর্তন সেটাকেই বলা হয় কি কারেন্ট। অ্যাকচুয়ালি ছোটবেলায় পড়েছো কিউ মানে কি আইটি, কিউ এর জায়গায় যদি ডিকিউ লিখি তাহলে টি এর জায়গায় কি ডিটি লিখবো, খুব অল্প সময়ে অল্প পরিমাণ আধানের ফ্লো হচ্ছে, তাহলে ডিকিউ ইকুয়াল টু আই ইনটু ডিটি, তাহলে আই মানে কি ডিকিউ বাই ডিটি। এখানে আই বলতে কি আইডি, ডিকিউ বাই ডিটি, ডিডিটি অফ কিউ এর মান বের করলাম কি এ এপসাইলন টি। কথা হলো প্লেটের এরিয়া তো চেঞ্জ হবে না, প্লেটের মধ্যে যে ডাইইলেকট্রিক মিডিয়াম আছে সেই মিডিয়ামের তড়িৎ বিদ্যুৎও চেঞ্জ হবে না, কেন? কারণ একটাই মিডিয়ামের জন্য আমরা থিওরিটা করছি। এ এপসাইলন এগুলো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কি বাইরে বের হলো টু ডি বাই ডিটি। এই ফর্মুলা আমরা পেয়ে গেলাম। ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান কি পেলাম, আইডি ইকুয়াল টু এ এপসাইলন টু ডি বাই ডিটি। আর একটা এই ডিসপ্লেসমেন্ট কারেন্টের ডেফিনেশন দিতে পারি, যে কোনো ডাইইলেকট্রিক মিডিয়ামে যখনই টাইমের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের ভ্যারি ঘটবে বা চেঞ্জ হবে, তখনই সেখানে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটাকেই বলবো আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। কোন ডাইইলেকট্রিক মিডিয়ামের মধ্যে যখন টাইমের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হবে, পরিবর্তন হবে, তখন সেই মিডিয়ামের মধ্যে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টটাকেই বলবো আমরা ডিসপ্লেসমেন্ট কারেন্ট বা সরণ প্রবাহ। হলো, এই হলো তার ফর্মুলা। ছবিটা মুছে দিচ্ছি। আচ্ছা, এই ফর্মুলাটাকে আরো কয়েক রকম বানাতে পারি। তোমরা পড়েছো ইলেকট্রিক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক
ফ্লাক্স, যেমন ম্যাগনেটিক ফ্লাক্স আছে ওরকম ইলেকট্রিক ফ্লাক্স আছে। ইলেকট্রিক ফ্লাক্সের পরিমাণ, ফ্লাক্স মানেই হচ্ছে বেসিক্যালি ফিল্ড ইনটু এরিয়া। ইলেকট্রিক ফ্লাক্সের ক্ষেত্রে যে সূত্রটা গাউসের সূত্র তোমরা পড়েছো ক্লাস 12 এ, লিখছি E ডট ds। এটা হলো কি ইলেকট্রিক ফ্লাক্সের ফর্মুলা। E ডট ds ইকুয়াল টু কি ছিল গাউসের সূত্র q বাই এপসাইলন। ইলেকট্রিক ফ্লাক্স ডেফিনিশন কি জানি, কোন একটা তলের মধ্য দিয়ে লম্বভাবে যত সংখ্যক তড়িৎ বলরেখা নির্গত হবে, লম্বভাবে যত সংখ্যক তড়িৎ বলরেখা যাবে সেই তড়িৎ বলরেখার সংখ্যাটাকেই বলবো আমরা ইলেকট্রিক ফ্লাক্স। অ্যামাউন্ট অফ ইলেকট্রিক্যাল লাইনস অফ ফোর্স ইজ কল্ড ইলেকট্রিক ফ্লাক্স। হলো যার সিম্বল, যেটা আমরা হচ্ছে কি গাউসের সূত্রে প্রুভ করেছিলাম ক্লাস 12 এ, তোমরা পড়েছো এইজন্য পড়াচ্ছি না। যার ফর্মুলা কি জানি, ইন্টিগ্রেশন বাই E ডট ds ইকুয়াল টু q বাই এপসাইলন, মানে ফ্লাক্সের পরিমাণ কি q বাই এপসাইলন অথবা তড়িৎ ক্ষেত্র ইনটু এরিয়া। পার্টিকুলারলি এখানে লিখছি ইন জেনারেল ইলেকট্রিক ফিল্ডের সিম্বল কি E, আর এরিয়া এখানে আমরা কি ধরেছি a ধরেছি, তো এখানে ds এর জায়গায় a লিখলাম আর ইন্ডিকেশন সিম্বল দিলাম না। তড়িৎ ফ্লাক্সের সিম্বল পাই সাফিক্সে e নাম দিলাম। কি জানি তড়িৎ ক্ষেত্র ইনটু এরিয়া, তড়িৎ ক্ষেত্রের সিম্বল এখানে কি বড় হাতের e আর এরিয়ার সিম্বল কি বড় হাতের a। তো এই যে ফর্মুলাটা আছে এটা যদি ভিতরে ঢোকাই, এপসাইলন ইনটু ddt অফ a ইনটু e, a ইনটু e মানে কি ফাই e, তাহলে কি দাঁড়াচ্ছে এপসাইলন ইনটু d phi e বাই dt। এটাও একটা ফর্মুলা, মনে রাখবে। আচ্ছা, তোমরা ক্লাস 12 এই পড়েছো কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব। কারেন্ট ডেনসিটি বা প্রবাহ ঘনত্ব। কারেন্ট ডেনসিটি মানে কি জানি, প্রতি একক কারেন্ট ডেনসিটির সিম্বল হলো J। কারেন্ট ডেনসিটির ডেফিনেশন হলো প্রতি একক ক্ষেত্রফলে যত সংখ্যক কারেন্ট ফ্লো হচ্ছে সেটাকেই বলা হয় কারেন্ট ডেনসিটি, মানে কারেন্ট ডিভাইডেড বাই এরিয়া। এটা হলো ফর্মুলা, J মানে কি I বাই A। তাহলে যেহেতু কারেন্ট দুই রকম, একটা কন্ডাকশন কারেন্ট একটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তাহলে কারেন্ট ডেনসিটিও কি দুই রকম হবে। এটা ডিসপ্লেসমেন্ট কারেন্ট করব, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। তাহলে এখানে কি জেডি সিম্বল হবে, তখন এখানে কি আইডি হবে। আইডির বেসিক ফর্মুলা কি পেলাম, আইডি মানে হচ্ছে কি a এপসাইলন d বাই dt। এটাই তোমরা মনে রাখবে। যদি এখানে বসাই a কেটে যাচ্ছে, তাহলে এপসাইলন ইনটু d dt। এটা হলো ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি ফর্মুলা হলো। আর কন্ডাকশন কারেন্ট ডেনসিটির ফর্মুলা মুখস্থ রাখবে। তোমরা ক্লাস 12 এ যা পড়েছো সব কন্ডাকশন কারেন্ট ডেনসিটি ওহমের সূত্রে ভেক্টর রূপ তোমরা পড়েছো, যে ভেক্টর ইকুয়াল টু কি সিগমা ই ভেক্টর পড়েছো। এই যে জে ভেক্টর, এই জে বলতে কি কারেন্ট ডেনসিটি, অ্যাকচুয়ালি সেটা কি কন্ডাকশন কারেন্ট ডেনসিটি ছিল, তাহলে এখানে কি জেসি সিম্বল দিব। সিগমা বলতে কিন্তু সারফেস চার্জ ডেনসিটি না, এই সিগমার একটা নাম ছিল, সেটাকে বলা হয়েছিল মনে হয় পরিবাহিতা, ইংলিশ থেকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি। মনে রাখবে, আমাকে কাজে লাগবে। আর সিগমা ইকুয়াল টু কন্ডাক্টিভিটি, ওই সিগমা আর এই সিগমা কিন্তু সেম না, কন্ডাক্টিভিটি। এটা ওহমের সূত্রের ভেক্টর রূপ। কন্ডাক্টিভিটি একক হলো মোহ পার মিটার, অথবা মোহ পার সেমি। সিজিএস পদ্ধতিতে মোহ পার সেমি, এসআই পদ্ধতিতে মোহ পার মিটার অথবা মোহ পার সেমি, কাজে লাগবে। হলো এটা কন্ডাকশন কারেন্ট ডেনসিটির ফর্ম, এটা বলা ওহমের সূত্রের ভেক্টর রূপ। এটা ডিসপ্লেসমেন্ট তো প্রুফ করলামই। আচ্ছা, অ্যাকচুয়ালি কারেন্ট ডেনসিটির যে বেসিক ফর্মুলা সেটা হলো কি বললাম, যে মানে কি I বাই A, প্রতি একক ক্ষেত্রফলে কত সংখ্যক যত সংখ্যক কারেন্ট, প্রতি একক ক্ষেত্রফলে যত সংখ্যক কারেন্ট ফ্লো হবে সেটাকে বলবো আমরা কি কারেন্ট ডেনসিটি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি I মানে কি J ইনটু A
আচ্ছা, কারেন্ট একটা কি স্কেলার, আবার তোমরা জানো একটা স্কেলার আছে মানে কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট, তাহলে কারেন্ট ডেনসিটি একটা ভেক্টর, আর তোমরা তো জানোই এরিয়া কি একটা ভেক্টর রাশি, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করি তাহলে আমরা কি কারেন্ট পাবো। এই জন্য বেসিক যে ফর্মুলা তোমরা মনে রাখবে সেটা হলো সারফেস ইন্টিগ্রেশন অবশ্যই ক্লোজ জে ডট ডিএস, ইন্টিগ্রেশন ওভার ডিএস মানে কি টোটাল এরিয়া মোট ক্ষেত্রফল, সেই মোট ক্ষেত্রফল কি ধরেছি আমরা এ, যদি যেটা কনস্ট্যান্ট হয় জে ডট ইন্টিগ্রেশন ওভার ডিএস মানে কি এ, তাহলে জে ডট এ, জে ডট এ মানে কি আই, তো এই ফর্মুলাটা তোমরা মনে রাখবে। তো আই মানে কি সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস, যদি এখানে কন্ডাকশন কারেন্ট পেতে চাই তাহলে এখানে আইসি, তাহলে এখানে কি জেসি দিব, ডিসপ্লেসমেন্ট হলো এখানে কি আইডি, তখন এখানে কি জেডি, ডিসপ্লেসমেন্টের ফর্মুলাটাই লিখছি আইডি ইকুয়াল টু সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস। হলো সারফেস ইন্টিগ্রেশন মানে কি ডবল ইন্টিগ্রেশন, এই হলো থিওরি ডিসপ্লেসমেন্ট কারেন্টের উপর। এবার আমরা বেশ কিছু এর অ্যাপ্লিকেশন করব। এবার আমরা পড়ব অ্যাম্পিয়ার সার্কিটাল ল। তোমরা কিন্তু প্রত্যেকেই ক্লাস 12 এ অ্যাম্পিয়ার সার্কিটাল ল পড়েছো, আর আমি কিন্তু তোমাদের অ্যাম্পিয়ার সার্কিটাল ল পড়াইছি ইলেকট্রোম্যাগনেটিজম চ্যাপ্টারে। তো অ্যাম্পিয়ার সার্কিটাল ল কি জানি, একটা ক্লোজ পাথের মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের ক্লোজ পাথ ইন্টিগ্রেশন বি ডট ডিএল, অবশ্যই সেটা কি লাইন ইন্টিগ্রেশন ছিল কিন্তু ক্লোজ, একটা কি বদ্ধ পথের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেই ম্যাগনেটিক ফিল্ডের পথ সমাকল, তার মানটা কি হবে, সেই হচ্ছে বদ্ধ পথটা, সাপোজ এটা কি একটা বদ্ধ পথ, এই বদ্ধ পথটা কি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে আছে এবং এই বদ্ধ পথের মধ্যে দিয়ে কি একটা কারেন্ট যাচ্ছে এবং এই বদ্ধ পথটা নির্দিষ্ট একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের হচ্ছে কি পারমিয়াবিলিটি বা চৌম্বকভেদ্যতা কি মিউ জিরো। সূত্রটা কি পড়াইছিলাম, ম্যাগনেটিক ফিল্ডের যে পথ সমাকলের মান সেটা ইকুয়াল টু এই বদ্ধ পথটা যে মাধ্যম আছে সেই মাধ্যমের চৌম্বকভেদ্যতা ইনটু বদ্ধ পথের মধ্য দিয়ে যত সংখ্যক কারেন্ট যাচ্ছে তার সঙ্গে কি পথ সমাকলনের মানটা সমান হবে। ম্যাগনেটিক ফিল্ডের পাথ ইন্টিগ্রেশন, ম্যাগনেটিক ফিল্ডের পাথ ইন্টিগ্রেশন মানে কি লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কি পড়েছিলাম মিউ জিরো ইনটু, এটা কি অ্যাম্পিয়ার সার্কিটাল ল। বলেছিলাম যে এটা কি বেসিক্যালি ভুল সূত্র, কারণ এটা শুধুমাত্র কি এটা স্টেডি কারেন্টের জন্যই অ্যাপ্লাই হয় এবং শুধুমাত্র কি কন্ডাক্টিং মিডিয়ামের জন্য প্রযোজ্য। কিন্তু এখানে তো আমরা পড়লাম যে আর একটা মিডিয়াম আছে সেটা কি ডাইইলেকট্রিক মিডিয়াম, তার জন্য যে কারেন্ট সেটা কি ডিসপ্লেসমেন্ট কারেন্ট, তার মানে কি এই সূত্রের মধ্যে ডিসপ্লেসমেন্ট কারেন্টটাকে কি ইনক্লুড করা হয়নি। এইজন্য আমরা এখন যে সূত্রটা পড়ব সেটা অ্যাম্পিয়ার সার্কিটাল লর কারেক্টেড ল, মানে অ্যাকচুয়াল সূত্র। কেন পড়াচ্ছি তোমরা এটা জেনে নিবে, এখনই কিছুক্ষণ পরেই বলবো। লাইন ইন্টিগ্রেশন বি ডট ডিএল ইকুয়াল টু কি জানি মিউ জিরো ইনটু কারেন্ট, এখানে কারেন্ট কয় রকম পেলাম, এটা কন্ডাকশন আর একটা ডিসপ্লেসমেন্ট, এটাই হচ্ছে অ্যাম্পিয়ার সার্কিটাল লর অ্যাকচুয়াল ফর্ম। হলো এটাকে কিন্তু আমরা এইভাবেও লিখতে পারি মিউ জিরো ইনটু, এখনই পড়ালাম কন্ডাকশন কারেন্ট, আই মানে কি বেসিক সূত্র, আই মানে হলো সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস, তো এখানে আই সির জায়গায় কি সারফেস ইন্টিগ্রেশন অফ জেসি ডট ডিএস প্লাস সারফেস ইন্টিগ্রেশন অফ জেডি ডট ডিএস লিখতেই পারি। এখানে মিউ জিরো ইনটু সারফেস ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেশন ওভার অবশ্যই সারফেসের উপর জেসি প্লাস জেডি ডট ডিএস লিখতে পারি। আচ্ছা, এদিকে কি আছে লাইন ইন্টিগ্রেশন পি ডট ডিএল। হলো এখানে লেফট হ্যান্ড সাইডে যদি আমরা স্টোকস ল অ্যাপ্লাই করি, তোমরা প্রত্যেকেই জানো স্টোকস ল ফার্স্ট সেমিস্টারে পড়েছো, এখন লিখলাম বাই অ্যাপ্লাইং স্টোকস ল
Stokes law we get কি জানি স্টোকস ল কি জানি লাইন ইন্টিগ্রেশন a dot dl equal to কি সারফেস ইন্টিগ্রেশন কার্ল অফ a ভেক্টর ডট ds এটা জানি আমরা স্টোকস ল। আরেকবার বলছি লাইন ইন্টিগ্রেশন of a dot dl equal to সারফেস ইন্টিগ্রেশন of del cross a vector dot ds এটা জানি। এখানে a হচ্ছে যে কোনো ভেক্টর, এখানে যে কোনো ভেক্টর বলতে কি ম্যাগনেটিক ফিল্ড বসাবো, মানে a ভেক্টরের জায়গায় কি b ভেক্টর বসাবো। তাহলে লাইন ইন্টিগ্রেশন b dot dl equal to কি সারফেস ইন্টিগ্রেশন অফ কার্ল অফ b ভেক্টর ডট ds। তাহলে এর জায়গায় কি এটা আমরা কি বসাতে পারি, তাহলে কি পাবো সারফেস ইন্টিগ্রেশন অবশ্যই ক্লোজ del cross b dot ds equal to mu 0 to surface integration of jc plus jd dot ds। আচ্ছা ইন্টিগ্রেশন ওভার s ডট ds ইন্টিগ্রেশন ওভার s ডট ds কেটে যাচ্ছে কেন, কারণ এই যে ইন্টিগ্রেশনটা আমরা সারফেসটা ধরে নিয়েছি প্রথমেই আরবিট্রারি মানে যে কোনো টাইপের, তো সেটা বোথ সাইড থেকে কি কেটে যাবে যেহেতু আরবিট্রারি। অতএব পরের লাইনে কি লিখবো কার্ল অফ বি ভেক্টর ম্যাগনেটিক ফিল্ডের কার্ল মানে ডেল ক্রস টু মিউ 0 ইনটু জেসি প্লাস জেডি হলো পেলাম। আচ্ছা বিটাকে কি বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড বলা হয় না, কিন্তু আমরা একটা ফর্মুলা পড়েছি B ইকুয়াল টু কি মিউ 0 H, এখানে যে H এই Hটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, এটা সিজিএস পদ্ধতিতে, এটা কি এসআই পদ্ধতিতে। তো বিটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, ইন্ডাকশনের জন্য যে ফিল্ডটা পাবো সেটাকে বলা হয় ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড, আর Hটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। এর আরেকটা নাম আছে সম্ভবত চুম্বক প্রবাহ, না সরি চুম্বক প্রবাহ না চুম্বকন ক্ষেত্র বলা হয়। Hটাকে বলা হয় চুম্বকন ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, আর বিটাকে বলা হয় চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ইন্ডাকশন ফিল্ড। তো বি ভেক্টরের জায়গায় কি মিউ 0 H বসাতে পারি আমরা, তাহলে এখান থেকে ডেল ক্রস মিউ 0 H ভেক্টর মিউ 0 ইনটু জেসি প্লাস জেডি হলো। এদিকেও মিউ 0 আছে এদিকেও মিউ 0 আছে, মিউ 0 কি ওমিট হয়ে যাচ্ছে, তাহলে কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকন ক্ষেত্র ইকুয়াল টু কি জেসি প্লাস জেডি। আচ্ছা ডিসপ্লেসমেন্ট কারেন্টের মান আমরা কি জানি এপসাইলন ইনটু ডেল ই বাই ডেল টি, এখনই প্রুফ করলাম। তাহলে এই যে সূত্রটা পেলাম আমরা কার্ল অফ ম্যাগনেটিক ফিল্ড del cross H equal to jc plus del E by del T, এটা হলো অ্যাম্পিয়ার সার্কুইটাল ল ডিফারেন্সিয়াল ফর্ম। এর একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে, সেই ফিজিক্যাল সিগনিফিকেন্সটাকে ডেল ক্রস আছে, ডেল এর মধ্যে আছে কি ডেল তো বলা হয় না, এটাকে বলা হয় নেবুলা। তো এর মধ্যে কি আছে i del del x plus j del del y plus k del del z, মানে x এর সাপেক্ষে y এর সাপেক্ষে z এর সাপেক্ষে কি চেঞ্জ বা ডেরিভেটিভ, কে চেঞ্জ হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে। তো ম্যাগনেটিক ফিল্ড এখানে কি চেঞ্জ হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে x y z এর সাপেক্ষে, x y z কে কি বলা হয় স্পেস বলা হয়। তো স্পেসের সাপেক্ষে কি চেঞ্জ হচ্ছে, এইজন্য এটা বলা হয় স্পেশাল ডেরিভেটিভ। তো স্পেসের সাপেক্ষে এটা চেঞ্জ হচ্ছে বা স্পেস স্পেস বাদ দাও, ম্যাগনেটিক ফিল্ড এখানে কি পরিবর্তনশীল বা চেঞ্জ হচ্ছে, তার দরুন এখানে কি উৎপন্ন হচ্ছে কন্ডাকশন কারেন্ট আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট। এই ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি ম্যাগনেটিক ফিল্ডের যখনই চেঞ্জ হবে তখনই সেই জায়গায় কি উৎপন্ন হবে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। আবার ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটির মধ্যে কি আছে ইলেকট্রিক ফিল্ড আছে, যেটা আবার কি টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে। তো এই সূত্রের ফিজিক্যাল সিগনিফিকেন্স হলো যখনই ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে তখনই সেখানে ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ প্রডিউস হবে।
বা উল্টোটাও বলতে পারি আমরা, টাইমের সঙ্গে যখন ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ হবে তখনই সেখানে কি ম্যাগনেটিক চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হবে। এই যে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ তার জন্য প্রডিউস হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ, বা ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ তার জন্য প্রডিউস হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ। ফলে সেই জায়গায় আমরা একটা তরঙ্গ বা ওয়েভ পাই। এই তরঙ্গটাকে বলা হয় নিউ টাইপের একটা তরঙ্গ পাই, যে তরঙ্গের মধ্যে কি ইলেকট্রিক ফিল্ডের ব্যাপার আছে আবার কি ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার আছে। এই জন্য এই তরঙ্গকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। নতুন এক ধরনের আমরা কি পেলাম, তরঙ্গ পেলাম। এই তরঙ্গটাকে কি নাম দিলাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এবং পুরো এই কনসেপ্টটা কোত্থেকে প্রুভ করলাম আমরা, ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য। তাহলে ডিসপ্লেসমেন্ট কারেন্টের জন্য আমরা এক নতুন ধরনের কি ওয়েভ পাচ্ছি। এই ওয়েভটাকে কি বললাম এখানে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যার মধ্যে চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড আছে, তার জন্য প্রডিউস হচ্ছে চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ড, বা চেঞ্জ ইন ম্যাগনেটিক ফিল্ডের জন্য প্রডিউস হচ্ছে কি চেঞ্জ ইন ইলেকট্রিক ফিল্ড। মানে এই ওয়েভের মধ্যে কি ইলেকট্রিক ফিল্ডও আছে আবার ম্যাগনেটিক ফিল্ডও আছে। তো এখান থেকে ফিজিক্সের একটা নতুন ব্রাঞ্চ শুরু হলো। এই নতুন ব্রাঞ্চটার নাম হলো ইএম থিওরি বা ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। জানি না সিবিসিএস সিলেবাসে এটা কেন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে আছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের চ্যাপ্টার হওয়া উচিত না। তোমাদের সিলেবাসে আছে এই জন্য করাচ্ছি। এটা থার্ড ইয়ারে আছে, মানে যারা সেমিস্টার ওয়াইজ না, তো তবুও পড়াতে বাধ্য হলাম। এভাবে কিন্তু পড়া উচিত না, কারণ এটা একটা টোটালি নতুন ব্রাঞ্চ। এর মধ্যে অসংখ্য থিওরি আছে, খুব ইম্পর্টেন্ট পার্ট। নেটের কোশ্চেনে আইআইটি জ্যামে আসছে। আমি 1.5-2 মাস পর তোমাদের আইআইটি জ্যামের কোচিং করাবো, তখন কিন্তু আমি টপিক ওয়াইজ পড়াবো। এটা তো আমি শুধুমাত্র তোমাদের সেমিস্টার ওয়াইজ পড়াচ্ছি, যেভাবে সিবিসিএস সিলেবাস আছে। তো যখন আইআইটি জ্যাম পড়াবো 1.5 মাস বা 2 মাস পর, একটু তার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো তখন কিন্তু আমি যেভাবে হচ্ছে ওখানে কোশ্চেন হয় এবং টপিক ওয়াইজ, এই টপিকটা টোটালি আলাদা ব্রাঞ্চ ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, তখন ইলেকট্রোম্যাগনেটিক থিওরি টোটালি আলাদা ব্রাঞ্চটাই শুরু করব, শুধুমাত্র ওই ব্রাঞ্চটাই। মানে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মধ্যে নেই অ্যাকচুয়ালি, তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন তখন ওটা পড়াবো না, শুধুমাত্র কি ইএম থিওরি পড়াবো যতটুকু কাজে লাগে। তো সেই অনুযায়ী পড়াবো, মানে ব্রাঞ্চ অনুযায়ী আমি তোমাদের পড়াবো। তো এটা হলো, তাহলে আমরা কি পড়লাম, ডেল ক্রস এইচ ইকুয়াল টু জেসি প্লাস এপসাইলন ইনটু ডেল ই বাই ডেল টি। এটা কি ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল। এটা যদি প্রমাণ থাকে পরীক্ষায় করে নিবা, ডিফারেন্সিয়াল অফ অ্যাম্পিয়ার সার্কুইটাল ল, এসিএল হলো। এখান থেকে একটা মারাত্মক থিওরি পড়বো, যে থিওরিটা কিন্তু সব জায়গায় আছে মোটামুটি, এবং ফিজিক্সের অনেক ব্রাঞ্চে এই থিওরিটা আছে, যেটাকে বলা হয় ইকুয়েশন অফ কন্টিনিউটি বা কন্টিনিউটি ইকুয়েশন। ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি বেসিক্যালি একটা কনজারভেশন ল। এর ক্ষেত্রে এই ব্রাঞ্চে কি চার্জ ব্যাপারটা আছে, তো চার্জ কনজারভেশন ল। যেমন আমরা শক্তির সংরক্ষণ নীতি পড়েছি, সূত্রটা হলো ডাইভারজেন্স অফ জে ভেক্টর প্লাস, জে বলতে এটা কন্ডাকশন, মানে জেসি আছে এর মধ্যে ইনক্লুড, ডেল ডট জে প্লাস ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0। এখানে যেটা হলো কন্ডাকশন কারেন্ট ডেনসিটি, মানে অ্যাকচুয়ালি সিম্বল হওয়া উচিত জেসি, তো পরীক্ষায় তো জেসি সিম্বল থাকে না, এইজন্য এটাই আমি টিপে দিলাম। আর ওটা হচ্ছে ভলিউম চার্জ ডেনসিটি, আর যেটা হলো কি কন্ডাকশন কারেন্ট ডেনসিটি। এই প্রুফটা আমরা এখন করব। তো এই প্রুফ করার জন্য প্রথমে আমরা লিখে দিলাম যে differential form of Ampere circuital law can be written as in equation 1, নাম দিলাম equation 1 হলো। ওখানে কি আছে, ডেল ডট জে, এখানে জে আছে, তার মানে পুরো ইকুয়েশনে কি ডাইভারজেন্স নিতে হবে। তো লিখলাম টেকিং
ডাইভারজেন্স in equation 1 on both sides. We have both side এ আমরা ডাইভারজেন্স নিব। ডাইভারজেন্স মানে কি ডেল ডট লেফট হ্যান্ড সাইডেও নিব আবার কি রাইট হ্যান্ড সাইডেও। লেফট হ্যান্ড সাইডে কি আছে ডেল ক্রস এইচ আছে, ডেল ক্রস এইচ নিলাম ডেল ডট, এদিকেও কি ডেল ডট কি আছে এখানে, আচ্ছা জেসিটাকে এখানে জে লিখলাম প্লাস এপসাইলন ইনটু ডেল ই বাই ডেল টি। আচ্ছা ডেল ডট ডেল ক্রস এইচ এর ভ্যালু 0 হবে কেন? কারণ আমরা জানি a ডট b ক্রস c ইকুয়াল টু b ডট c ক্রস a ইকুয়াল টু c বলতে এখানে কি h c ডট a ক্রস b, মানে এটাকে যদি আমরা ভাঙাই c বলতে এখানে কি h c ডট a ক্রস b। বিএসসি ফার্স্ট সেমিস্টারে তোমরা পড়েছো c ডট a ক্রস b, এদিকে যা আছে আছে। কথা হলো সেম ভেক্টরের ক্রস প্রোডাক্ট মানে আমরা কি জানি 0, a ক্রস a মানে 0, তাহলে ডেল ক্রস ডেল মানে কি 0, তো এদিকে কি 0 ইকুয়াল টু এই ডাইভারজেন্সটাকে ভাঙাচ্ছি ডেল ডট j প্লাস এপসাইলন ইনটু ডেল ডট, এটা এপসাইলন বাইরে নিলাম, ডেল ডেল টি টাও বাইরে নিলাম, ডেল ডট ই, কারণ ভেক্টরের সঙ্গে থাকবে, এগুলা তো ভেক্টর না। আচ্ছা ডাইভারজেন্স অফ জে ভেক্টর প্লাস এপসাইলন টু ডেল ডেল টি অফ, তোমরা পড়েছো ক্লাস 12 এ, যদি না পড়ে থাকো তো আমি যখন তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক ব্রাঞ্চ পড়াবো তখন প্রুফ করব গাউস ডাইভারজেন্স লর ডিফারেন্সিয়াল ফর্ম। মনে রাখবে ডেল ডট ই মানে হলো রো বাই এপসাইলন, যদি শূন্য মাধ্যম হতো তাহলে এখানে এপসাইলন 0 বসাতাম, তাহলে এই যে ডেল ডট ই আছে এখানে তার জায়গায় কি বসাবো রো বাই এপসাইলন। এই এপসাইলন তো কনস্ট্যান্ট বাইরে বের হচ্ছে, এপসাইলন এপসাইলন কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়ালো ডেল ডট জে প্লাস ডেল রো বাই ডেল টি। তাহলে সূত্রটা প্রুফ হয়ে গেল। বিশাল ইম্পর্টেন্ট প্রমাণ, ডাইভারজেন্স অফ জে ভেক্টর প্লাস ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0, মানে কি বললাম একটা কন্ডাকশন কারেন্ট ডেনসিটি ডাইভারজেন্স করলাম, তার সঙ্গে অ্যাড করলাম কি টাইমের সঙ্গে ভলিউম চার্জ ডেনসিটি চেঞ্জ হচ্ছে, সেটা করে কি পেলাম 0 পেলাম। এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি, একটা অ্যাপ্লিকেশন করলাম আমরা, হলো। এবারে আমি তোমাদের পড়াবো, এখানে আমি একটা লিখে রাখছি কোশ্চেন, প্রুভ দ্যাট রো অফ টি ইকুয়াল টু রো অফ 0 হবে অ্যাকচুয়ালি এটা ইনটু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু টি। আরেকবার বলছি রো অফ টি ইকুয়াল টু রো নট e টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু টি। এই সমীকরণের মধ্যে রো অফ টি মানে কি টি টাইমে ভলিউম চার্জ ডেনসিটি, আর রো অফ 0 বলতে হচ্ছে কি 0 সময়ে ভলিউম চার্জ ডেনসিটি, সিগমা বলতে কন্ডাক্টিভিটি, এপসাইলন বলতে হচ্ছে কি পারমিটিভিটি অফ দ্য অ্যানিমিডিয়াম এন্ড টি বলতে টাইম। এটা প্রুফ করব, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটু আগে আমি তোমাদের পড়ালাম ইকুয়েশন অফ কন্টিনিউইটি, ফ্রম ইকুয়েশন অফ কন্টিনিউইটি we have কি জানি ডাইভারজেন্স অফ জে ভেক্টর প্লাস ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু কি 0। Divergence of j vector plus del rho by del t equal to 0, but del t of rho equal to 0, এটা আমরা জানি। তো কথা হলো ওহমের সূত্রের ভেক্টর রূপ কি জানি
জে ভেক্টর ইকুয়াল টু কি সিগমা ই, এখানে জে বলতে কি কন্ডাকশন কারেন্ট ডেনসিটি, জে ইকুয়াল টু কি সিগমা ই, যেখানে সিগমাটাকে বলা হয় কি কন্ডাক্টিভিটি, আর sigma equal to conductivity of the medium, conductivity মানে পরিবাহিতা of the medium। ই বলতে ইলেকট্রিক ফিল্ড। আচ্ছা এখানে আমরা বসাবো ডেল ডট যে মানে কি সিগমা ই ভেক্টর প্লাস ডেল ডেল টি অফ রো ইকুয়াল টু কি 0। এখান থেকে সিগমা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাইরে বের হলো, ডেল ডট ই ভেক্টর প্লাস ডেল ডেল টি অফ রো আর ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু কি 0। আর ডেল ডট ই মানে আমরা কি জানি গাউস ডাইভারজেন্সেস ল এর ডিফারেন্সিয়াল ফর্ম, ডেল ডট ই মানে কি রো বাই এপসাইলন, এটা জানি আমরা। ডাইভারজেন্স অফ ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল টু কি রো বাই এপসাইলন, তাহলে এখানে আমরা বসাবো রো বাই এপসাইলন প্লাস ডেল রো বাই ডেল টি ইকুয়াল টু 0, এটা আমরা পেলাম। হলো টুকে নাও তোমরা। আচ্ছা এবার আমরা কি করব, এটাকে এইদিকে নিয়ে যাব, পরের লাইনে ডেল রো বাই ডেল টি বা ডেল ডেল ডি সরি ডেল ডেল টি অফ রো টাইমের সাপেক্ষে ভলিউম চার্জ ডেনসিটির পরিবর্তন, এটা এদিকে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে সিগমা বাই এপসাইলন ইনটু রো। আচ্ছা পরের লাইনে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল রো বাই রো, এই রোটাকে নিচে দিকে আনলাম মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু ডেল টি। এখন যদি আমরা এটাকে বের করতে চাই তাহলে কি করব, উভয় দিকে ইন্টিগ্রেশন করব, অন ইন্টিগ্রেটিং we have ইন্টিগ্রেশন করব ডেল রো বাই রো, এদিকেও কি সিগমা বাই এপসাইলন তো কনস্ট্যান্ট, এটা কি টাইমের সাথে ইন্টিগ্রেশন করছি, টাইমের লিমিট কি 0 থেকে t, লোয়ার লিমিট 0 আপার লিমিট কি t। আচ্ছা যখন t 0 তখন ভলিউম চার্জ ডেনসিটি কি ছিল রো নট বা রো সাফিক্সে 0, সাফিক্সে 0 টাকে বলা হয় নট। যখন t 0 এটা তো হচ্ছে কি ভলিউম চার্জ ডেনসিটির সাপেক্ষে ইন্টিগ্রেশন করছি, কারণ এখানে শুধু রো আছে, তাহলে লোয়ার লিমিট কি রো 0 হবে। t টাইমে ভলিউম চার্জ ডেনসিটি কি রো অফ t, তাহলে যখন হচ্ছে টাইমের লিমিট t দিব তখন এখানে ভলিউম চার্জ ডেনসিটি গিয়ে দাঁড়াইছে কি রো অফ t। আরেকবার বলছি t 0 সময়ে ভলিউম চার্জ ডেনসিটি রো নট, t টাইমে সেটা কি রো অফ t। এটাকে আমরা কি ইন্টিগ্রেশন করব, এটা পার্শিয়ালি আছে অ্যাকচুয়ালি এটা d রো, ফর্মুলা কি জানি ইন্টিগ্রেশন অফ dx বাই x ইকুয়াল টু কি ln অফ x, এখানে d নেই, এখানে কি আছে পার্শিয়াল ডেরিভেটিভ আছে, মানে ইন্টিগ্রেশন অফ del x বাই x মানে কি ln x, একই ব্যাপার। যখনই ইন্টিগ্রেশন করব লিমিট থাকলে কি থার্ড ব্র্যাকেট, এখানে x বলতে কি রো, লোয়ার লিমিট রো নট আপার লিমিট কি রো অফ t, আর এদিকে কি আছে মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু ইন্টিগ্রেশন অফ ডেল মানে কি t, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট t মাইনাস 0 মানে কি t দাঁড়াবে। হলো এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করব, মানে রো এর জায়গায় কি রো অফ t মাইনাস রো এর জায়গায় কি রো অফ 0 বা রো নট, অ্যাকচুয়ালি এটা রো অফ 0 হবে। আপার লিমিট রো এর জায়গায় কি রো অফ t বসিয়ে দিলাম, আপার লিমিট পেয়ে গেলাম, মাইনাস এখন রো এর জায়গায় কি বসাবো রো নট বা রো অফ 0, আর এদিকে যা আছে আছে। হলো log m মাইনাস log n মানে কি জানি log m বাই n, m বলতে এখানে রো অফ t আর n বলতে কি রো অফ 0 বা রো নট। তাহলে কথা হলো ln যদি এদিকে চলে যায় তাহলে কি এক্সপোনেনশিয়াল হয়ে যায়, তাহলে রো অফ t বাই রো অফ 0 ইকুয়াল টু কি
মাইনাস মাইনাস না, মাইনাস তো এক্সপোনেনশিয়ালের পাওয়ারে চলে যাবে, e টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু টি হয়ে গেল প্রুফ। অতএব কি দাঁড়াচ্ছে rho of t equal to rho of 0 into e to the power minus sigma by epsilon into t। এই সেই প্রুফ। এই যে rho of 0 বলছি, এটাকে লেখা হয় অ্যাকচুয়ালি এরকম rho of 0। তাহলে t টাইমে ভলিউম চার্জ ডেনসিটি ইকুয়াল টু 0 টাইমে ভলিউম চার্জ ডেনসিটি ইনটু এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার মাইনাস সিগমা বাই এপসাইলন ইনটু টি। এই হলো এটা। আচ্ছা, এই প্রমাণ তো করলাম আমরা। এখানে আরেকটা জিনিস বের করতে দেয়, সেটা হলো টাইম কনস্ট্যান্ট। টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি? এটা অ্যাকচুয়ালি ম্যাগনেটোস্ট্যাটিক্স এর একটা ট্রান্সপোর্ট ফেনোমেনন নামে একটা চ্যাপ্টারই আছে। সরি, ট্রান্সপোর্ট ফেনোমেনন না, ডিসি কারেন্টের ক্ষেত্রে আরএলসিআর এলসিআর বর্তনীর যে অ্যাপ্লিকেশন সেখানে আছে টাইম কনস্ট্যান্ট এই জিনিসটা। তো আমি শুধু সেখানে আর যাচ্ছি না, এখানে টাইম কনস্ট্যান্টের ফর্মুলাটা বের করব। টাইম কনস্ট্যান্ট বেসিক্যালি একটা টাইম কনস্ট্যান্ট, মানে একটা নির্দিষ্ট সময়ে কি টাইমটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন চার্জিং বা ডিকেইং হবে না। নির্দিষ্ট সময়ে কি টাইমটা কনস্ট্যান্ট হয়ে যায়, সেটাই টাইম কনস্ট্যান্ট। তো জেনে রাখো এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনে এক্সপোনেনশিয়ালের পাওয়ারে কি এটা আছে। কথা হলো লেফট হ্যান্ড সাইডে কি ভলিউম চার্জ ডেনসিটি, তাহলে রাইট হ্যান্ড সাইডেও কি ভলিউম চার্জ ডেনসিটি হবে। রো অফ 0 কি একটা ভলিউম চার্জ ডেনসিটি। তাহলে এই যে এক্সপোনেনশিয়াল আছে এটা কি ইউনিটলেস কোয়ান্টিটি হওয়া উচিত, এবং অবশ্যই এক্সপোনেনশিয়ালের পাওয়ারে যেটা থাকে সেটা ইউনিটলেস কোয়ান্টিটিই হবে। এখানে কি আছে মাইনাস সিগমা বাই এপসাইলন টি, মাইনাসটা ভুলে যাও, সিগমা বাই এপসাইলন ইনটু টি আছে। কথা হলো এটাকে ইউনিটলেস হতে গেলে, এটা ইউনিটলেস মানে কি এই পুরোটা ইউনিটলেস, তবে এই ইউনিট ইকুয়াল টু এর ইউনিট হয়ে যাচ্ছে, কারণ যে কোনো ইকুয়েশন মানে কি ব্যালেন্স থাকে, তার মানে এটা কি এককহীন হবে। এককহীন হতে গেলে এটা যদি টাইম হয়, মানে টি যদি টাইম হয়, তাহলে সিগমা বাই এপসাইলন কি 1 বাই টাইম হবে, তাহলে টাইম টাইম কেটে যাচ্ছে, তাহলে কি এটা ইউনিটলেস হচ্ছে, মানে পুরোটাই কি ইউনিট হচ্ছে, ইউনিটলেস হচ্ছে। তার মানে হলো টাইম কনস্ট্যান্ট বের করার নিয়মই হলো এক্সপোনেনশিয়ালের পাওয়ারে তোমরা দেখবা এক্সপোনেনশিয়ালের পাওয়ারে যেটা থাকবে মাইনাস বাদ দিয়ে পুরোটা ইকুয়াল টু তোমরা 1 ধরে নিবা। আরেকবার বলছি, এক্সপোনেনশিয়াল বা ই টু দি পাওয়ারের যেটা পাওয়ার থাকবে, এক্সপোনেনশিয়ালের পাওয়ারে যেটা থাকবে মাইনাস বাদ দিয়ে সেটাকে 1 ধরে নিবা। তাহলে এখানে কি আছে সিগমা বাই এপসাইলন ইনটু টি আছে, সেটাকে কি ধরলাম 1 ধরবো। এখান থেকে যে টি এর মানটা দাঁড়াবে সেটাই হচ্ছে কি টাইম কনস্ট্যান্ট এপসাইলন বাই সিগমা। তখন আর এটাকে টি সিম্বল দিব না, তখন এটাকে লিখবো হিয়ার টি ইকুয়াল টু টাউ লিখবো, তখন সেটাকে টাউ লিখবো, এটা হচ্ছে টাউ এপসাইলন বাই গামা, সরি এপসাইলন বাই সিগমা। তাহলে টাইম কনস্ট্যান্টের ফর্মুলা আমরা পেলাম এপসাইলন বাই সিগমা। হলো এর ইউনিটও কিন্তু সেকেন্ড এসআই বা সিজিএস পদ্ধতিতে। আচ্ছা, অঙ্কের জন্য তোমরা পড়েছো ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরের পদ্ধতি ধ্রুবক মানে কি এপসাইলন বাই এপসাইলন 0। যে কোনো মাধ্যমে পারমিটিভিটি এবং শূন্য মাধ্যমে পারমিটিভিটির কি রেশিও বা অনুপাতটাই কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা পরের পদ্ধতি ধ্রুবক। এখান থেকে আমরা এপসাইলন ইকুয়াল টু কি লিখবো কে এপসাইলন 0 হলো কে এর মান দেওয়া থাকে, অথবা এখানে কে এর কে ইকুয়াল টু কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হলো কে এর আরেকটা সিম্বল আছে এপসাইলন আর, এপসাইলন সাফিক্সে আর লেখা হয়। এপসাইলন আর কে সেম জিনিস, এপসাইলন আর এর একটা নাম আছে। এখানে কে মানে হচ্ছে কি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এর আরেকটা সিম্বল আছে সেটা কি এপসাইলন আর। এর এপসাইলন আর এর নাম হলো রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎ বিন্দুতা, পারমিটিভিটি।
রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, এই হলো এর প্রমাণ। এবং যদি ডেটা দেওয়া থাকে যে কে এর মান দেওয়া আছে, ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মান দেওয়া আছে, তোমরা তো এপসাইলন 0 এর মান জানোই 8.854 × 10⁻12 SI ইউনিটে। কন্ডাক্টিভিটির মান দেওয়া আছে, বলো টাইম কনস্ট্যান্ট কত, তাহলে এই ফর্মুলা ইউজ করব, বের করতে পারবো ইজিলি। হলো, আশা করি বুঝেছো। এবার আমরা আরেকটা ম্যাথ করব, খুব ইম্পর্টেন্ট ম্যাথ। গাইস, এখানে আমি একটা ম্যাথ টুকে রাখছি, যে টপিকটা পড়ালাম সেই টপিকের উপর বেস করে পড়ে শোনাচ্ছি। কনসিডার এ মিডিয়াম অফ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট k equal to 80 and conductivity sigma equal to 10⁻³ সিমেন্স পার মিটার। মনে রাখবে সিমেন্স আর মোহ একই জিনিস, কারণ সিগমার একক কি, মোহ পার মিটার। Compare the value of conduction and displacement current densities at frequencies 100 Hz and 100 MHz। মানে 100 Hz কম্পাঙ্ক এবং 100 MHz কম্পাঙ্কেতে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটির কম্পেয়ার বের করো বা তুলনা বের করো। এখানে ডেটা দেওয়া আছে k = 80, সিগমা = এত। তাহলে given that k = কত, 80, সিগমা = 10⁻³ সিমেন্স পার মিটার। সিমেন্স আর মোহ একই জিনিস, S ফর সিমেন্স। হলো, আচ্ছা ফ্রিকোয়েন্সি কত দেওয়া আছে, 100 Hz আছে আর 100 MHz আছে, ওটা পরে লিখছি। প্রথম কথা, এখানে তুলনা করতে বলছে কন্ডাকশন কারেন্ট ডেনসিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। প্রথমে লিখছি কন্ডাকশন কারেন্ট ডেনসিটি, কন্ডাকশন কারেন্ট ডেনসিটি কি জানি, কন্ডাকশন কারেন্ট ডেনসিটি JC = কি, সিগমা ই, এটা জানি, এটাকে ইকুয়েশন 1 নাম দিলাম, ভেক্টর ছাড়া লিখছি। আর এইদিকে রাইট হ্যান্ড সাইডে লিখব ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি, ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটি। কি জানি, displacement current density JD = formula কি জানি, epsilon into del E by del T, এটা জানি, এই ইকুয়েশন 2 নাম দিলাম। এখানে কি আছে, টাইমের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের চেঞ্জ আছে। তো যদি অনুপাত বের করি তাহলে কিন্তু কাটাকাটি হচ্ছে না, কারণ এখানে ই আছে, এখানে কি del E by del T আছে, কাটবে না। তাহলে del E by del T এর মান আমাদের বের করতে হবে। এখানে তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, বাট ইলেকট্রিক ফিল্ড E = E0 e to the power minus I omega t। এই ফর্মুলাটা মনে রাখবে। ফর্মুলাটা কোথা থেকে আসলো একটু পরে আমি বোঝাচ্ছি, আপাতত তোমরা মনে রাখো। এই ফর্মুলাটা সম্পর্কে আমি বলছি। এখানে কি আছে, del E by del T, তাহলে del E by del T, এটা ডেরিভেটিভ করলে কি দাঁড়াবে, minus I omega বের হবে, E0 to e to the power minus I omega t, E0 into e to the power minus I omega t বা E0 e to the power minus I omega t, এটা মানে কি জানি, পরমাত্রি বসলাম। হলো, এখন এখানে যদি আমরা মানটা বের করতে চাই, মড ইউজ করলাম del E by del T, তাহলে এই যে মাইনাস I আছে, I মানে তো √(-1), সেটা কি উঠে যাবে, এখানে শুধুমাত্র কি ওমেগা ইনটু E এর ভ্যালু দাঁড়াবে। কা মড ইউজ করলাম মানে কি √(, এটার স্কয়ার যদি করি তাহলে কি শুধুমাত্র কি ওমেগা ই দাঁড়াবে। হলো, এই জিনিসটাও আমি সেখানে বোঝাবো, মানে একটু পরেই বোঝাবো। এখন এই মানটা যদি আমি এখানে বসাই তাহলে কি দাঁড়াবে,
এর মান কি ওমেগা ইনটু ই, তাহলে এপসাইলন ওমেগা ই দাঁড়ালো। দিস ইজ ইকুয়েশন 3 দিলাম। এখন 1 আর 3 কি করব, ডিভাইড করব, ভাগ করব। So dividing equation 1 by equation 3, we have dividing equation 1 by equation 3, we have তাহলে কি JC by JD equal to sigma E divided by এটা ইলেকট্রিক ফিল্ড কেটে যাচ্ছে, দাঁড়াচ্ছে সিগমা ডিভাইডেড বাই এপসাইলন ওমেগা। এটা দাঁড়ালো। ওমেগা বলতে আমরা কি জানি, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। তোমরা কিন্তু এই ফর্মুলা পড়েছো। ওমেগা মানে কি জানি 2 পাই f। এখানে f টা কি লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগাটা কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে বসাচ্ছি 2 পাই f হলো এই একটা ইকুয়েশন দাঁড়ালো, ইকুয়েশন 4। এখন এই রেশিওটা বের করতে বলেছি দুটো ফ্রিকোয়েন্সিতে। 100 হার্জে এই অনুপাত কত, 100 মেগাহার্জে এই অনুপাত কত। তাহলে বের করছি। at f equal to 100 হার্জ, তাহলে JC by JD f equal to 100 হার্জে কত, সিগমা ডিভাইডেড বাই এপসাইলন ইনটু এটা জানি। আচ্ছা এই ফর্মুলাটা আরো একটু বানাতে পারি। সিগমা ডিভাইডেড বাই এপসাইলন মানে কি জানি, কে এপসাইলন 0। কে যদি এপসাইলন বাই এপসাইলন 0 হয় তাহলে এপসাইলন মানে কি কে এপসাইলন 0, কে এপসাইলন 0 ইনটু 2 পাই f। এখন তাহলে মান বসাবো। সিগমার মান কি জানি 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2 পাই f এর মান কি 100 ইনটু কে এর মান কত 80 ইনটু এপসাইলন 0 আছে। এপসাইলন 0 মান হলো 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। আচ্ছা ক্যালকুলেটরে যদি দাবাই তাহলে যে মানটা পাবো সেটা হলো 2248। 2248 100 হার্জ কম্পাঙ্কে আমরা কন্ডাকশন কারেন্ট ডেনসিটি আর ডিসপ্লেসমেন্ট কারেন্ট ডেনসিটির রেশিও বা অনুপাতটা বের করলাম 2248, যেটা কি একের থেকে বহুগুণ বেশি, মানে কি মাস মোর গ্রেটার দেন। এটা অ্যানসার। অ্যাকচুয়ালি কোশ্চেনের মধ্যে কি বলেছে, কমেন্ট করতে বলেছে। আবার এটা মানে কি বলতে পারি আমরা একের থেকে বহুগুণ বেশি, মানে কি মাস মোর গ্রেটার দেন 1। তাহলে JC বাই JD মানে কি মাস মোর গ্রেটার দেন 1। তাহলে এখানে কি পাচ্ছি, কমেন্টটা এটা পাচ্ছি JC মাস মোর গ্রেটার দেন JD, মানে 100 হার্জ কম্পাঙ্কের ক্ষেত্রে টোটালি সেই মিডিয়ামটা কি কন্ডাক্টিং মিডিয়ামের মতো আচরণ করবে, ডিসপ্লেসমেন্টের ফেনোমেনা সেখানে প্রায় ঘটবেই না। এটাই হলো তার কমেন্ট। হলো এবার আমরা বের করব 100 মেগাহার্জ কম্পাঙ্কতে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। at f equal to কত 100 মেগাহার্জ। কথা হলো 1 মেগাহার্জ মানে কি জানি আমরা 10 টু দি পাওয়ার 6 হার্জ। মেগাহার্জটাকে হার্জে কনভার্ট করলাম। এখন এই ফর্মুলায় আমরা আবার পুট করব। তাহলে JC বাই JD at f equal to কত 100 মেগাহার্জ হাই ফ্রিকোয়েন্সিতে। সিগমার মান কি 10 টু দি পাওয়ার -3 ডিভাইডেড বাই 2 পাই ইনটু f এর মান কি 100 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু k এর মান কত 80 ইনটু এপসাইলন 0 মান কি জানি 8.854 ইনটু 10 টু দি পাওয়ার -12। ক্যালকুলেশন করে যেটা পাবো আমরা সেটা হলো 0.002248, মানে কি অনুপাতটা করে যেটা পেলাম সেটা কি একের থেকে বহুগুণ ছোট, মানে JC বাই JD মাস মোর লেস দেন 1। এক্ষেত্রে কি JC এর মানটা খুবই কম JD এর তুলনায়, মানে মিডিয়ামটা হাই ফ্রিকোয়েন্সিতে পুরোপুরি কি
ডাইইলেকট্রিক মিডিয়ামের মতো আচরণ করবে, আর লো ফ্রিকোয়েন্সিতে পুরোপুরি কন্ডাক্টিং মিডিয়ামের মতো আচরণ করবে। হলো?